এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিকশা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিকশা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা একজন ব্যক্তি তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে তাকালো, তাকিয়ে দেখলো সুন্দর চেহারা, মুখ ভর্তি সাদা লম্বা দাড়ি। তিনি ভাবলেন কোনো আল্লাহওয়ালা হবে হয়তো। সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাই এর সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। এই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হতে পারে। তখন নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসে গন্তব্য স্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর কর্মর শব্দ, এমনটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য। এমন দৃশ্য তিনি আর কখনোই দেখতে চাইবেন না। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী, মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এই রকম ভৌতিক ঘটনা শুনতে আমার সাথে থাকুন।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। এরপর আমরা চলে যাব পরের ঘটনায়। এই ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম নীলাঞ্জনা। নীলাঞ্জনার বাড়ি কলকাতায়। চাকরি সূত্রে তাকে নারায়ণপুরে আসতে হয়েছে। স্কুল টিচারের চাকরি পেয়েছে সে। সারাদিন স্কুলে খাটাখাটনি করে ফেরবার পরে একটু লেখালেখি না করলে শরীর থেকে পরিশ্রান্তিত ভাবটা ঝেড়ে ফেলা যায় না। কিন্তু মানুষজনের চিৎকার চেঁচামেচিতে বেড়ে যাওয়ায় লেখালেখির কাজটা বেশ অনেক দিন ধরেই স্থগিত রাখতে বাধ্য হয়েছেন নীলাঞ্জনা। বাড়িওয়ালার নিজস্ব বন্ধুবান্ধব তো ছিলই, সেই সঙ্গে তার ছেলেপুলেরা বড় হচ্ছে। তাদের বন্ধুরা ও একে একে এসে জুটছে, আর হই হুল্লোড় বাড়ছে। নীলাঞ্জনার অর্থের কোনো অভাব নেই। কলকাতায় বাবার বিরাট ব্যবসা। এছাড়াও তার বাবা মস্ত বড় উকিল। ওনার মা, তিনিও উচ্চশিক্ষিত। তবে নীলাঞ্জনার ইচ্ছা ছিল শিক্ষিকা হবার। ব্যবসার কাজ তার মাথায় কোনো দিন ঢোকে না। সেজন্যই সব কিছু ছেড়ে নারায়ণপুরের মতো দূর দেশে পাড়ি দিতে বাধ্য হয়েছে সে। সারাদিন স্কুল আর সন্ধ্যের পর থেকে লেখালেখি তার সঙ্গী। সারাদিন স্কুলের ধকল সামলে বাড়ি এসে একটু জিরিয়ে যখন ঠান্ডা হয়ে লেখালেখিতে বসে, তখনই শুরু হবে ছেলে বড়ুর গ্যাঞ্জাম। কানপাতায় দায় হয়। লেখা তো দূরের কথা, বাবার কাছে অর্থ সাহায্য না চাইলেও নীলাঞ্জনার উদ্দেশ্যে একটি মোটা অঙ্কের টাকা জমা হয়ে যেত তার ব্যাংক অ্যাকাউন্টে। মায়ের এই ইচ্ছাকে কোনো দিন অপমান করতে পারেনি সে। শিক্ষিকা হিসাবে বেতন পাওয়ার পাশাপাশি এই মোটা অঙ্কের অর্থটিও মাসে মাসে জমা হতো তার ব্যাংক অ্যাকাউন্টে। শেষ পর্যন্ত আর না পেরে যে বাড়িটায় ও থাকতো সেখানে থেকে শুধু নয়, শহর থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট পুরনো বাড়ি কিনেই ফেলল নীলাঞ্জনা। একা একটি বাড়িতে থাকাটা তার কাছে খুব একটা বিপজ্জনক বলে মনে হয়নি। শান্তিতে লেখালেখি করতে পারার মতো একটি জায়গা পেলেই হলো। তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল ওই বাড়িতে গিয়ে পাকাপাকিভাবে থাকার। জিনিসপত্র নিয়ে যখন তার কেনা বাড়িটা এসে পৌঁছালো, তখন বেলা পড়ে এসেছে। সামনে পেছনে বেশ খানিকটা জমি নিয়ে তারের বেড়া দিয়ে ঘেরা বাড়িটা। বেড়ার গায়ে ছোট্ট একটি গেট। যেদিন বাড়িটা দেখতে এসেছিল, বাড়িটাকে ঘিরে বেড়ে ওঠা ঝোপ জঙ্গল দেখে বিরক্ত হয়েছিল সে। দালালের কথায় কোনো রকমে আশ্বস্ত হলেও কাজের কাজ যে কিছু হয়নি তা দেখে বিরক্ত নীলাঞ্জনা। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতেই দেখতে পেল বন্ধ বাড়িটার ভেতরে দোতলায় বন্ধ কাচের জানালায় মুখ ঠেকিয়ে লণ্ঠন হাতে একটা বুড়ো লোক ওকে দেখছে। নীলাঞ্জনা লক্ষ্য করল লোকটার হাতের লণ্ঠনটা হাওয়ায় দুলছে। তিনি মনে মনে ভাবলেন, আগের দিন তো একে দেখিনি। ও এই তাহলে কেয়ারটেকার, কিন্তু সেদিন ওকে দেখিনি কেন? ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোলো নীলাঞ্জনা। বাড়িটার সামনে ঝোপঝাড় ভর্তি হয়ে গেছে। অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে চারিদিক। কোনো এক সময় যে এই বাড়িটাকে খুব যত্নে রাখা হয়েছে সেটা দেখি বোঝা যাচ্ছে। নীলাঞ্জনা আজকে আসবে জেনেও বাড়িটাকে এত অপরিষ্কার করে রাখা হয়েছে কেন, সেটা বুঝতে না পেরে সে একটু রেগে গেল। কেয়ারটেকারকে গিয়ে ধরতে হবে, এমনটাই মনে হলো তার। আরও কিছু দূর এগিয়ে যাবার পরে সে দেখতে পেল সদর দরজাটা খুলে পুরো বাইরে বেরিয়ে এসেছে বুড়ো। সদর দরজার কাছে পৌঁছে নীলাঞ্জনা দাঁড়িয়ে পড়ল। ওর মনে হয়েছিল বুড়ো ওকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাবে ভেতরে। হাজার হোক, এই বাড়িটার মালিক এখন তিনি। বুড়োর কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার নিজের মতোই লণ্ঠনটা হাতে নিয়ে নীলাঞ্জনার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ডান হাতে লণ্ঠনটা নিয়ে বাঁ হাত দিয়ে ইশারায় নীলাঞ্জনাকে ভেতরে যেতে বলল।
ঘরের চৌখাট পেরিয়ে ভেতর ঢুকতেই হঠাৎ করে নাকে এলো এক অদ্ভুত পচা গন্ধ। একবার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই সমস্ত কি? বাড়িটা একটু পরিষ্কার করে রাখতে পারোনি? ভয়ে নীলাঞ্জনার গলাটা একটু বেশি রকম জোর হয়ে গেল। নীলাঞ্জনা লক্ষ্য করল বুড়োটা হাতে লণ্ঠন নিয়ে ঠক ঠক করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কোনো ভাবান্তর নেই নীলাঞ্জনার এতগুলো কথা। লোকটার কানেই গেল না, সারা শব্দহীন, যেন শুনতেই পায়নি। নীলাঞ্জনার মুখ দিয়ে ভয়েতে কথাটা বেরিয়ে গেল। আশেপাশে দেখে সত্যি ভয় করছে, একটুও ভালো লাগছে না। কোথায় এলাম রে বাবা? বুড়োটার পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ক্রমশ বিমর্ষ হয়ে পড়েছিল নীলাঞ্জনা। তার 28 বছরের জীবনে এই প্রথম এমন একটা ভয় পেয়ে বসল, যার স্বরূপ সে ধরতে পারছে না। সমগ্র বিষয়টাই কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু মাকড়সার জাল, চলতে চলতে জড়িয়ে যাচ্ছে সারা শরীরে। মৃতদেহের মতো ঠান্ডা পরিবেশ, উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে দৃষ্টি গেলেও কালো জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নিজেকে সেই অন্ধকারের মধ্যে থেকে টেনে বার করার চেষ্টা করে যাচ্ছে নীলাঞ্জনা, অথচ পারছে না। বাড়িতে ঢোকার সময় থেকেই তার পায়ে পায়ে কী যেন জড়িয়ে যাচ্ছে। পায়ের দিকে চোখ যেতেই চোখে কিছুটা ঠাহর হচ্ছে না। মনে হচ্ছে পায়ের নিচে যেন কোনো মৃতদেহর স্তূপ শুয়ে রয়েছে। রাতের স্টেশনের প্ল্যাটফর্মের মতো, পায়ে জুতো, তাই বোঝারও উপায় নেই। মনে মনে বিড়বিড় করল নীলাঞ্জনা, বলিহারি এই লণ্ঠনটা বুড়োর। কোথায় অন্ধকার গুলবে তা নয়, লোকটাকে দিলেই যত অন্ধকার। নিচু হয়ে দেখারও কোনো অবকাশ নেই। কোনো কিছুই নজরে এলো না। দোতলায় পৌঁছে বিশাল বারান্দা পার হয়ে বারান্দার একেবারে শেষ প্রান্তের ঘরের সামনে এসে পৌঁছল। পদে পদে ঠোকর খেতে খেতে নীলাঞ্জনার প্রায় টালমাটাল অবস্থা। তখন নিজে ঠুকুর খেলেও সে ভালোভাবেই লক্ষ্য করেছে বুড়োটা চলছে সোজা। একবারও ঠক্কর না খেয়ে একঘেয়ে একটা ছন্দে ঠকঠক করতে করতে এত অন্ধকারের মধ্যেও তার নিজের যখন এই হাল, তাহলে লোকটা কিভাবে সামনের দিকে সোজা হয়ে এগিয়ে যেতে পারে? বিষয়টা বোঝার চেষ্টা করলেও এই সময় মাথায় ঢুকতে চাইছে না নীলাঞ্জনার। এরপর একটা ঘরের সামনে এসে লণ্ঠনটাকে সোজা করে ধরল বুড়োটা। লণ্ঠনের আলোয় যতটুকু চোখ পড়ল তাতে সামনে রাখা পিতলের তালাটা বেশ চকচক করছিল। বুড়ো ঘরের তালা খুলে দিলে ভেতর ঢুকে নীলাঞ্জনা একটু স্বস্তি পেল। ঘরের ভেতর জমাট বাঁধা অন্ধকারটা এখনও কাবু করেছে তাকে। পরিষ্কার করে কিছুই দেখতে পাচ্ছে না সে, তবুও অনুভবে বুঝল ঘরটায় মাকড়সার জালটাল তেমন নেই। পচা গন্ধটাও ঘরের মধ্যে আর পাওয়া যাচ্ছে না। মনে হয় যেন কিছুটা পরিষ্কারই। ব্যাগের থেকে মোমবাতি আর দেশলাই বের করে একটা টেবিলের উপর রাখলো নীলাঞ্জনা। দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বেলে দেখলো ঘরের মধ্যে সব কিছুই বেশ সুসজ্জিত রয়েছে। চারিদিকে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ নীলাঞ্জনার খেয়াল হলো, আরে ওই বুড়োটা কোথায় গেল? সে দরজা পর্যন্ত এসে বাইরে উকি দিয়ে দেখলো একবার, কিন্তু চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। বুড়োর কোনো চিহ্নই নেই। যাগ্গে, ঘরে তো পৌঁছে দিয়ে গেছে, ওর আর কি কাজ? দরজাটা বন্ধ করে পাশে রাখা পুরনো দিনের একটি ভাঙা চেয়ারে গা এলিয়ে দিয়ে বসলো নীলাঞ্জনা। সোজাসুজি চোখ পড়ল সামনের জানালাটার দিকে। বাইরের হাওয়া আসছে, মৃদু ফুরফুরে হাওয়ায় জানালার পর্দাটা আলতোভাবে উঠছে। বাইরে থেকে তখনও হাওয়ার মধ্যে দিয়ে সেই পচা গন্ধটা আরও একবার নাকে এলো ওর। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটাকে এত নোংরা ও কুরুচিকর করে রাখবার মধ্যে কি আছে তা বুঝে উঠতে পারল না নীলাঞ্জনা। এত বাজে গন্ধ কিসের হতে পারে?
গন্ধটা যতবার নাকে আসছে, শরীর মন যেন ভেঙে আসছে। সেই কোনো সকালে খাওয়া হয়েছে, ভেবেছিল কেয়ারটেকার যখন আছে খাবার দাবারের ব্যবস্থা ওকে দিয়েই করিয়ে নেবে, সঙ্গে কফি আছে, আর কি চাই। নীলাঞ্জনার মাথায় আর কোনো দুশ্চিন্তা নেই, মস্তিষ্ক একেবারে ফাঁকা। খাবার দাবার তো দূরের কথা, কোনো চিন্তাই সেখানে ঢুকছে না। একটু শান্তিতে ঘুমাতে পারলেই সে বাঁচে। এখন ঘুমটাই বড্ড দরকার। ঠিক তখনই বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। জানালার কাচের উপর বৃষ্টির ছাটের আওয়াজটা পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছিল। ঘরটার আলো আঁধারিতে বসে ঝিমতে ঝিমতে এক সময়ে নীলাঞ্জনার মনে হলো এতটা ভয় বোধহয় না পেলেও চলতো। কিছুতেই চেয়ারটা থেকে উঠতে ইচ্ছা করছিল না ওর, তবুও উঠতে হলো। মোমবাতি পুরো পড়ে যাবার আগে রাতের পোশাক পরে নিয়ে বিছানায় চলে যাওয়া ভালো। জায়গাটা বড্ড নিঝুম, বৃষ্টির রাতটাও ভুতুরে। মাঝরাতে ঘুমটা ভেঙে আর যদি না আসে। শেষ পর্যন্ত ভয়ে ভয়ে সেই মাঝরাতেই ঘুমটা ভেঙে গেল নীলাঞ্জনার। কেমন একটা অদ্ভুত ভয় যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ মনে হলো বিছানা থেকে কেউ যেন তার পাটা ধরে সজোরে টান দিয়ে মেঝেতে ফেলে দিতে চাইছে। বিছানা বালিশ টেনে ওকে খাট থেকে নিচে ফেলে দিয়ে একে একে হ্যাঁচকা টান মেরে বিছানা বালিশ সব কেড়ে নিতে লাগলো কেউ। নীলাঞ্জনা কে কে করে দুবার চেঁচিয়ে উঠল নীলাঞ্জনা, ভয়ে গলা শুকিয়ে একেবারে কাঠ। ঠিক সেই সময়ে বিশাল ঘরটার চতুর্দিকে থেকে অন্তত পক্ষে ৫-৬টা মৃদু ফিসফিসে গলা ওকে বলে উঠল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে নীলাঞ্জনা বলে উঠল, কে? ঘরের মোমবাতিটা কখন যেন নিভে গেছে। প্রবল ভয়ে খাটের পায়াটাকে আঁকড়ে ধরে কালিগুলা অন্ধকারের মধ্যেও চোখ বন্ধ করে বসে নীলাঞ্জনা স্পষ্ট বুঝতে পারছিল একটা ভারী শরীর থপ থপ করে অনবরত ঘরময় হেঁটে চলছে। কতক্ষণ এভাবে ও বসেছিল জানে না। অবচেতনের মাঝামাঝি একটা জায়গায় অস্পষ্ট ধোঁয়াটে অনুভব, এর মধ্যে ভারী পায়ের থপথপ আওয়াজ, আর মৃদু ভূতের গলায় অদ্ভুত একটা ছন্দে। কে কে শুনতে শুনতে চেতনা বিলুপ্ত হয়ে গেল ওর। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। টেবিলের উপরে রাখা মোমবাতি জানালা দিয়ে আসা ধমকা হাওয়ার জটকায় ধপ করে মাটিতে পড়ে গেল। শান্ত পরিবেশের মধ্যে কার যেন ফিসফিসানি। অচেতন অবস্থায় পড়ে রইল নীলাঞ্জনা। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করে একটা প্রচণ্ড জোরে শব্দে জ্ঞান ফিরলে নীলাঞ্জনার। রাত এখন কত বোঝার উপায় নেই। প্রচণ্ড জোরে এক শব্দে ওর চেতনা ফিরেছে, কিন্তু দ্বারে কাছে তো একটাও বাড়ি নেই। এই শূন্যস্থানে এত জোরে আওয়াজ তবে কোথায় হলো? রাত তখন ঠিক কয়টা বেজেছে বুঝতে না পারলেও নীলাঞ্জনা বুঝল তখন রাত অনেক হয়েছে। শীত করছে। কোনো রকমে উঠে ব্যাগ থেকে আরেকটা মোমবাতি হাতে বার করলো নীলাঞ্জনা। দেশালাই কাঠি দিয়ে আগুন জ্বেলে কোনো রকমে টেবিলের উপর রাখলো মোমবাতিটাকে। ঘুম তো আর আসবে না, শুবেই বা কোথায়? খাটের বিছানাপত্র একটাও যে নেই সেখানে। মোমবাতির আগুনে তা দেখাই যাচ্ছিল। আর ঠিক এই সময়ে নীলাঞ্জনার নজরে পড়ল ঘরময় বড় বড় পায়ের ছাপ, যেন ছাই মারিয়ে এলোমেলো হেঁটে গেছে কেউ। বিবর্ণ ধূসর সেই সব ছাপ। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থাও তার আর নেই। বৈষম্যহীন অন্ধকার তার গোটা ভুবনকে যেন গ্রাস করে রেখেছে। মোমবাতির অংশটুকু আলোকিত হলেও ঘরের পারিপার্শ্বিক পরিবেশটা তখনও বেশ অন্ধকারচ্ছন্ন। মাথাটা বার হয়ে রয়েছে, গা বমি বমি করছে। হঠাৎ ওর মনে পড়ে গেল কারা যেন ফিসফিসিয়ে কে কে করছিল। এই তো এখানে। ৫-৬টা গলার ফিসফিসানি আওয়াজ ঘরের ভেতর থেকে এলো। ঘরের চারিদিকটা ভালো করে দেখে ও নীলাঞ্জনা কাউকে দেখতে পেল না। চোখে মুখে অসম্ভব ভয়, বুকের ভিতর উন্মাদনার তীব্র খুঁতখুঁতানির শব্দ শুনতে পেল সে। ভয়ে ও আতঙ্কে প্রায়
অপ্রত্যক্ষিক নীলাঞ্জনার গলা শুকিয়ে গেছে, থেকে থেকে পেটে টান ধরছে, তার উপরে এই ধকল। সঙ্গে জলের বোতল আছে, কিন্তু সেটা পেতে গেলে একটা আলো অন্তত দরকার। মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছে, ওই নিবন্ত আগুনটাও আর জ্বলতে চাইছে না। ওটা থাকতে থাকতেই একটা আলোর ব্যবস্থা করতে হবে, যে করেই হোক। কোনো রকমে হাঁটতে হাঁটতে ঘরের মাঝখানে রাখা টেবিলটা পর্যন্ত গিয়েই ওর নজরে এলো একদিকের দেয়ালে একটা দেয়াল ল্যাম্প আছে। ও বাঁচা গেল, এবার অন্তত একটু আলোর মুখ দেখা যাবে। শুকনো গলাটা একটু ভিজিয়ে নিতে হবে, এটা ভেবে নীলাঞ্জনা উঠতে যাচ্ছে, ঠিক সেই সময় ওর সামনে এসে দাঁড়ালো একটা অস্পষ্ট ছায়ামূর্তি। হেঁটে হেঁটে এলো না সে, যেন তার সামনে ভেসে উঠল, আর ওই ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত দুটো বাড়িয়ে দিল সামনের দিকে। রক্তে ভেজা দুটো হাত, টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে। নীলাঞ্জনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এগিয়ে গেল দেয়ালের দিকে। আঠালো রক্তে চটচট করছে নীলাঞ্জনার সমস্ত শরীর। ফোঁটা ফোঁটা রক্ত পড়ে মোমবাতির আলোটা নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। দেয়াল ল্যাম্পের আলোটা ধপধপ করছে, একবার জ্বলছে একবার নিভছে। এবার পুরোপুরি সব অন্ধকার। এক নিমিষে চারিদিকে কালো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। নীলাঞ্জনা আবার অসহায়। চারিদিকে আবার সেই সব অদ্ভুতরে ফিসফিসি শব্দ। পরিষ্কার করে কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। অজানা আতঙ্কের হাতছানি। গোটা শরীরটা জোরে শিরশিরানি, মাথা দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। আবার ভয়ে অজ্ঞান হয়ে গেল নীলাঞ্জনা। চারিদিকটা আবার নিস্তব্ধ। এরপর নীলাঞ্জনার জ্ঞান ফিরল এক আলোর ঝটকায়। খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে ধর্মরিয়ে উঠে বসল সেই মেজের উপর। নীলাঞ্জনার মুখের সামনে বুড়োটা এসে দাঁড়িয়েছে, চোখের ঠিক সামনে বুড়োর মুখ। এই বাড়িতে এসেই যাকে দেখেছে। হাতে লণ্ঠনটা তুলে ধরে নীলাঞ্জনার মুখের পানে চেয়ে আছে বুড়ো। লণ্ঠনের আলোয় এই প্রথম বুড়োর মুখখানা ভালো মতো নজরে এলো নীলাঞ্জনার। খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, রুক্ষ কর্কশ মুখে দুটো চোখ আগুনের মতো জ্বলছে। সারা শরীরে দগদগে ঘা, যেন মাংস খসে পড়ে গেছে। লোকটার কি কুষ্ঠ হয়েছে? ভিতরে ঘৃণায় গুটিয়ে গেল। এতক্ষণ পরে একটা মানুষ আর আলো পেয়ে যেন মরতে মরতে বেঁচে উঠল নীলাঞ্জনা। মুখ দিয়ে চিৎকার করতে গিয়েও দমটা কেমন যেন আটকে গেল। মনে হলো বুড়োটা কিছু না করেও যেন তার মুখ টিপে ধরেছে। মাথায় যে কথাগুলো ঘুরছিল, মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা নেই নীলাঞ্জনার। কোনো রকমে ডুব গিলতে গিলতে সে নিজেকে প্রস্তুত করল বুড়োটার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ও আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আলো নেই, খাবার নেই, কিছুই নেই। এগুলো কি আপনার দেখার কথা নয়? আমি তো এদিকে খিদে তেষ্টায় মরতে বসেছি প্রায়। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ফিসফিসিয়ে বলতে বলতে বুড়োর আগুনের গোলা চোখ দুটো চকচক করে উঠল লোভে। নীলাঞ্জনা অবাক হয়ে ভাবল, খিদে তো আমার পেয়েছে, বুড়োর চোখ লোভে চমকায় কেন? মাথা খারাপ নাকি? বিড়বিড় করে বলল, যাক, লোকটা তাহলে বোবা নয়, কালাও নয়। এক্ষুনি আনছি। বলতে বলতে বুড়ো ততক্ষণে লণ্ঠনটা সমেত হাওয়া হেঁটে তো গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। নীলাঞ্জনা মনে মনে বলতে লাগলো, আমারও কি মাথাটা খারাপ হয়ে গেল? এসব কি দেখছি আমি? ঘরময় আবার অন্ধকার। রাত শেষ হতে আর কত বাকি? রকমারি ভাবনায় নীলাঞ্জনার মাথার মধ্যে জ্বর বয়ে যাচ্ছে। আর বেশি দেরি নেই। দুচোখ জুড়িয়ে মাথাটা আবার বুকের উপর ঝুঁকে পড়েছিল। এমন সময় ফিসফিসানি কথাটা শুনে চমকে মুখ তুলল নীলাঞ্জনা। কে বলল? সে তো কাউকে কিছু বলেনি। এ উত্তর তবে কে দিল? লণ্ঠনের আলোটা যে আস্তে আস্তে এগিয়ে আসছে, ঘরের খোলা দরজা দিয়ে তার আভাস পাওয়া যাচ্ছিল। নীলাঞ্জনা চনমনিয়ে চাঙ্গা হয়ে উঠল একটু। যাক, বুড়ো তাহলে এদিকে আসছে। সারা রাত ধরে যে বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে,
তার অবসান হয়তো ঘটতে চলেছে। আস্তে আস্তে এগুতে এগুতে দরজার কাছে পৌঁছে গেল লণ্ঠনের আলো। অবসন্ন নীলাঞ্জনা বসেছিল চুপ করে। দরজা জুড়ে এসে দাঁড়ালো বুড়ো। এক হাতে সেই লণ্ঠন, অন্য হাতে ছোট একটা থালার উপর বীভৎস একটা কাটা মুন্ডু। রক্তে বেসে যাচ্ছে। থালা ছাপিয়ে রক্তের ধারা মেঝের উপরে পড়তে লাগলো ঝরঝর করে। নিজের চোখে কি দেখছে নীলাঞ্জনা বিশ্বাস করতে পারল না। সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে রক্ষক নাকি ভক্ষক, এই প্রশ্নের মীমাংসা করবার মতো পরিস্থিতি আর নেই। ভয় পেয়ে হাত পা আরও সিটিয়ে গেল তার। বুড়োর কুটোরে ঢুকে যাওয়া চোখগুলো যেন জলজলে করে সেই কাটা মুন্ডুর দিকে তাকিয়ে রয়েছে, আর একটা চোখ দিয়ে সামনে বসে থাকা নীলাঞ্জনাকে দেখছে। এরপরে যেন তার পালা। বুড়ো আস্তে আস্তে এগিয়ে আসছে নীলাঞ্জনার দিকে, কাঁধের উপর রক্তাক্ত একটা গব্বর। চোখের সামনে এখনই যাকে জল জ্যান্ত দাঁড়িয়ে থাকতে দেখেছে, এখন সে দেখছে মুন্ডিহীন কেউ এগিয়ে আসছে তার দিকে। বুড়োটা নিজের মাথাটাই কেটে থালায় সাজিয়ে এনেছে নীলাঞ্জনাকে খেতে দেবে বলে। আতঙ্কে নীলাঞ্জনার মাথার সমস্ত চুল খাড়া হয়ে গেল। বুড়ো এগিয়ে আসতে লাগলো। শেষ মুহূর্তে নীলাঞ্জনা জ্ঞান চৈতন্য কিছুটা ফিরে পেয়ে কোনো রকমে সমস্ত শক্তি দিয়ে জোর করে উঠে দাঁড়ালো। মনের মধ্যে শুধু একটি বিষয় কড়া নেড়ে যেতে লাগলো, আর দেরি করলে হবে না, এবার পালাতে হবে। যে করেই হোক এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। নীলাঞ্জনার চোখ পড়ল ঘরের দরজার দিকে। দরজাটা তো খোলাই রয়েছে। কোনো রকমে বুড়োর চোখ এড়িয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারলেই শান্তি। তারপর করে আর কোনো রকমে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে ওই অভয়টি বলে উঠল, ভয় পাচ্ছ কেন? ভয় কি? আমি তো রয়েছি। কাঁধের উপর মুন্ডিহীন রক্তাক্ত গব্বর নিয়ে ফিসফিসিয়ে বলতে বলতে থালাটা নীলাঞ্জনার দিকে বাড়িয়ে দিল বুড়ো। চোখের সামনে বুড়োর লণ্ঠনের ঘুমন্ত নীলচে আলো, চারিদিকে চাপা চাপা অন্ধকার। সেই মৃত্যুহীন অন্ধকারের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল নীলাঞ্জনা, এপার আর ওপার এর সীমানার কাছে। কাটা মাথাটা দিয়ে তাজা তাজা রক্ত বেয়ে বেয়ে পড়ছে থালার উপরে। বুড়োটা তারপর দুটো হাত বাড়ালো, এক হাতে থালা থেকে তুলে নিল রক্তঝরা কাটা মুন্ডু, অন্য হাতে চেপে ধরল লণ্ঠনটা। একসাথে দুটোকেই বুকের মধ্যে জড়িয়ে ধরল প্রাণপণে। হিমশীতল কাটা মাথা লণ্ঠনের মৃত্যুহীন আলোয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল নীলাঞ্জনার গরম ছুটন্ত রক্তের শরীর। বুড়ো তার মাথাটা ছাড়িয়ে নিল নীলাঞ্জনার হাত থেকে। নীলাঞ্জনার হাতটা তখনও ঠকঠক করে কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। যাকে দেখতে পাচ্ছে সেই তবে এখানে কোনো এক সময় এসেছিল, কিন্তু এখন আর জীবিত নই। এতদিন মৃত প্রায় মানুষকে চোখের সামনে দেখতে পেয়েছে সে, কিন্তু কোনো মৃতদেহকে এভাবে কাটামুন্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেনি। বুড়োটা তখনও নিজের কাটা মাথাটা হাতে নিয়ে অদ্ভুত করে হাসছে আর বলছে, আমার পরিচয়টা দেওয়া হয়নি তোমাকে, যদিও তুমি জানো, তবু বলি, আমার নাম মুকুন্দ নারায়ণ চৌধুরী। এই বাড়িটায় 1875 থেকে আসি। তত্ত্বাবধায়কের ভূমিকায় বাড়িটিকে রেখেছি। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর এইভাবেই আগলে রেখেছি এই স্বাদের বাড়িটিকে। অতিথি আপ্যায়ন তো দূরের কথা, অতিথির আনাগোনাই একেবারে ছিল না। অনেক দিন বাদে আপনাকে দেখে মনের মধ্যে আবার বাঁচার স্বপ্ন ফিরে এলো। তাহলে আপনার হাতে এই বাড়ির দায়িত্ব দিয়ে আমি বরং নিশ্চিন্তে যেতে পারি। নীলাঞ্জনা হতভম্বের মতো তাকিয়ে রয়েছে সেই মৃত বুড়োর দিকে। যা দেখছে এবং শুনছে সেগুলো কি আদৌ সত্যি? বৃদ্ধ লোকটি বলল, আজকে থেকে আমার আত্মা মুক্তি পেয়ে গেছে। এই বাড়ির দায়িত্ব আজ থেকে তোমাকে দিয়ে গেলাম। এসব কথা নীলাঞ্জনা শোনা ছাড়া আর কিছুই করা ছিল না।
তার দেহ যেন পাথরের মূর্তি হয়ে গেছে। সব কথা শোনা ছাড়া তার কোনো কিছুই করা সম্ভব ছিল না। এরপরে হঠাৎ করে সে খেয়াল করলো বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল। এরপর নীলাঞ্জনা আর কিছু মনে রাখতে পারল না, সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। এবার চলে যাব পরের ঘটনায়। পেশা হিসাবে যদি দেখা হয় তবে সুপারন্যাচারাল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ডাক্তাররা বেশ এগিয়ে আছেন। চিকিৎসাশাস্ত্র সব সময় বিজ্ঞানের একটি অতি শক্তিশালী শাখা। তবে এই অতি শক্ত শাখার ধারণ ও বাহকেরা মাঝে মাঝে এমন কিছু দেখে ফেলেন যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার জীবনের যে অভিজ্ঞতার কথা আজ আপনাদের বলবো তা আমার ডাক্তারি জীবনের সাথে জড়িত। আমি এমন কিছু দেখেছিলাম বা বলতে পারেন অনুভব করেছিলাম যেটা বড়ই অদ্ভুত। ডাক্তার হিসাবে ভূত প্রেত কিংবা ডাইনিতে আমার বিশ্বাস চিরকালই খুব কম। সাধারণভাবে ডাক্তারদের মধ্যে খুব কম সংখ্যক লোককেই আপনারা হয়তো ঈশ্বর বিশ্বাসী দেখতে পারেন, কিন্তু ভূত প্রেতে বিশ্বাসী এমনটা খুব কম দেখতে পাওয়া যায়। আমার দিঘিপুরের কাজ প্রায় শেষ। প্রত্যন্ত একটি গ্রাম, কিছুই নেই বললেই চলে। এখান থেকে ৮ ঘন্টার ট্রেনের পথ স্বজনপুর। দিঘিপুর স্টেশনে আমি দাঁড়িয়ে দিঘিপুরের মেডিকেল ক্যাম্পের কাজ প্রায় শেষ। দিঘিপুর এর ভিতর দিয়েই স্বজনপুরে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু গ্রামের লোকেরা বলে রাস্তাটা নাকি একদম ভালো নয়। আমি যদিও এসবে বিশ্বাসী নই, তবুও সেদিন ট্রেনে যাওয়াই ঠিক বলে মনে করলাম। পল্লী অঞ্চলের মেডিকেল অফিসার হয়ে আসা কতটা কষ্টকর এটা ভুক্তভোগীরাই জানেন। ট্রেন আসতে এখনো বেশ কিছু সময় বাকি। ফাঁকা স্টেশন, মাঝে মাঝে দু একজন লোককে উঁকি মারতে দেখা যাচ্ছে, আবার চারিদিক নিস্তব্ধ। মনের মধ্যে দুশ্চিন্তা, কতক্ষণে কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবো। 2 টাকা দেবেন বাবু? ক্ষণক্ষণে কণ্ঠটা শুনে ঘাড় ঘোরালাম। দেখলাম এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। বৃদ্ধার গায়ে শতচ্ছিন্ন শাড়ি, তার উপর একটা চেক কাটা কাঁথা। এই হাড় হিম করা ঠান্ডায় যেখানে আমি 2টো গেঞ্জি তার উপর একটা সোয়েটার পরেও কাঁপছি, সেখানে এই বৃদ্ধা ছেঁড়া একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে এই অজপাড়া গায়ের একটি শুনশান স্টেশনে ভিক্ষা করছেন। পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিলাম বৃদ্ধাকে। এই নিন, এই টাকাটা আপনি রাখুন, প্রয়োজনে গরম কাপড় কিনে নেবেন। বৃদ্ধা কাপা হাতে টাকাটা নিল। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি যেন অনেক বড় ডাক্তার হতে পারেন, আশীর্বাদ করি আমি। আপনি কি করে জানলেন যে আমি একজন ডাক্তার? আপনাকে তো আমি এই বিষয়ে কিছুই বলিনি। তখন বৃদ্ধা অদ্ভুত হাসলেন, দাঁতগুলো কালো কালো, দেখে বড্ড অপরিষ্কার মনে হলো আমার। একটু দূরে সরে দাঁড়ালাম, জানি না কেন। বৃদ্ধা এবার মুখ উঁচু করে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি চমকে উঠলাম। বৃদ্ধার চেহারাটা কুৎসিত, অসংখ্য বলিরেখায় ভরা। তার চেয়েও বড় কথা, একটা চোখ নেই, বাম চোখটা নেই, মানে একেবারেই নেই। শূন্য আধার কোটর কেবল চোখের জায়গায়। আমি ঢোক গিললাম। আমি সব জানি গো বাছা, সব জানি। বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কোনো ছেলে মেয়ে নেই? আপনি কি এখানে একা থাকেন? বৃদ্ধা বললেন, না বাবা, ছেলেপুলে নেই আমার। বাড়ি স্বজনপুর। নামটা শুনেই আমি এক প্রকার চমকে উঠলাম। এই গ্রামের চেয়ারম্যান এর বাড়িতেই আমার থাকার ব্যবস্থা হয়েছে। এখন ট্রেনে করে সেখানে পৌঁছে মেডিকেল ক্যাম্পের কাজগুলো সেরে
তারপর চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওঠার কথা আমার। আমি একটু অবাক হলাম বিদ্যার কথা শুনে। স্বজনপুর থেকে তিনি এই বয়সে এতটা রাস্তা পেরিয়ে দিঘিপুরে এসেছেন মাত্র ভিক্ষা করতে। এদিকে তো বলছেন ছেলে মেয়ে কেউ নেই। তাহলে ওনার দেখভাল করে কে? এত বয়স হয়ে গেছে এখন, তো শরীরে শক্তি ও অনেকটাই কম। চেহারার অবস্থা দেখে তার তো মনে হয় ভালো করে উনি খেতেও পান না। তাহলে কি করে এত সাহসের সাথে কাজ করছেন উনি? মাথায় কিছুতেই ঢুকলো না আমার। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সদনপুর গ্রামটা কেমন? বিদ্যা বললেন, ভালো। আচ্ছা গ্রামের লোকজন কেমন? গ্রামের লোকজনও বেশ ভালো, শুধু একজন ছাড়া। কে সে? কার কথা বলছেন আপনি? আর কে? সে বলল, কামালি ডায়েন। কামালি ডায়েন? তার মানে কি? ঠিক বুঝলাম না আপনার কথাটা। বাবু ডাইনি। ডাইনি বুঝেন? লোকে বলে ওকে কামালি ডায়েন। আপনারা শহরে মানুষেরা তা বিশ্বাস করবেন না, সে আমি বেশ ভালোই জানি। কিন্তু এরকম অনেক কিছুই আছে যা মানুষ বিশ্বাস করে না, কিন্তু সেগুলো সব আছে, সবই আছে, বুঝলেন? তারপর বিদ্যা দেখলাম কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর সেই চাউনি! একবারের জন্য মনে হলো এই বিদ্যা ও সুবিধের নন। ওনাকে আমার প্রশ্নটা এরকমভাবে সরাসরি জিজ্ঞাসা করাটা বোধহয় ঠিক হয়নি। কামালি ডাইন আগে ডাইনি ছিল না। বুঝলাম বিদ্যা আরও কিছু হয়তো বলতে চান। এতটুকু বলে তিনি থেমে যাবেন না। ট্রেন আসতে বেশ কিছুটা সময় দেরি আছে, তাহলে এখন কাহিনীটা শুনে নেওয়া যাবে। কৌতূহল কৌতূহল আরও বেড়ে গেল। আমি বললাম, তারপর? একদিন গ্রামে এক সাধু আসলো দূর দেশ থেকে। কেউ তাকে কোনোদিন দেখেনি। তার আগে সেই সাধুকে গ্রামে আসতেও কেউ দেখেনি। সাধু এসেই সকলের ভবিষ্যতের বিষয়ে অনেক কথা বলতে লাগলো। সেই সময় কামালি খুব ছোট ছিল। সে সাধুকে দেখতে সামনে এসে দাঁড়াতেই বিপদ ঘটল। কামালির দিকে চোখ পড়তেই সাধু বলল, এই মেয়ের মধ্যে অনেক শক্তি আছে। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। সাধু কামালিকে জিজ্ঞাসা করলো যে সে সাধুর কাছ থেকে মন্ত্রবিদ্যা শিখতে চায় কিনা। কামালি সেদিন সাধুর কথায় রাজি হয়ে গেল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সাধু কামালিকে নিয়ে গ্রাম ত্যাগ করলেন। তখন অনেক খোঁজাখুঁজি করেও ওই সাধু আর কামালিকে কোথাও পাওয়া যায়নি। এভাবে অনেক কয়টা বছর কেটে যায়। প্রায় 25 বছর বাদে কামালি আবার গ্রামে ফিরে এলো। কেউ তাকে গ্রামে প্রবেশ করতে দিল না। কারোর ঘরে কামালির আর ঠাঁই জুটল না। তখন প্রচণ্ড রেগে গেল সে আর গ্রামের উদ্দেশ্যে অভিশাপ দিল, গ্রামের যত বাচ্চা আছে সকলকে আমি শয়তানের উদ্দেশ্যে বলি দেব। গ্রামের লোকেরা সেই সময় কামালিকে ধরে খুব মারধর করলো। আধামরা অবস্থায় তাকে গ্রামের লোকজন নিয়ে গিয়ে শ্মশান ঘাটের পাশে ফেলে চলে এলো। পরে ডোমেরা সেই দেহ তুলে ভয়ে ভয়ে কবর দিয়ে দিল। কথায় বলে ডাইনির দেহ নাকি সৎকার করতে নেই। সেই সময়ের গ্রামের মোড়ল হারু চাটুর্যের বাড়িতে তখন তার নাতি জন্মেছে। সারা গায়ে সেই নিয়ে আনন্দের শেষ নেই। হারুর নাত বউ একদিন গভীর ঘুমে বেহুশ। এমন সময় বাচ্চাটা কাঁদতে শুরু করলো। সেই কান্না কিছুতে থামাতেই চাইল না। অনেক করে শান্ত করার চেষ্টা করে ওই সব কিছুই বৃথা হলো। তারপর অনেক কষ্টে ভোর রাতের দিকে কান্না একটু থামলো। নাতবউ চোখের পাতাটা বন্ধ করলো, কিন্তু হাতের চোটেতে জলের মতো কি একটা লাগলো। ভোরের আলো তখন একটু একটু করে ফুটে উঠেছে। সেই আলোতেই সে দেখল চাপচাপ রক্ত তার পাশেই। বাচ্চার শরীর থেকেই সেটা বেরোচ্ছে। বাচ্চার গায়ের কাপড় তুলে দেখল শরীরের বিভিন্ন জায়গায় ধারালো নখের খামচানোর দাগ। কেউ খামচি নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত আর হাড় বার করে দিয়েছে। এতটাই নৃশংস
নাতবউ নাকি আগে টের পেয়েছিল কোনো বৃদ্ধা ভোরের দিকে ওর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু ঘুমের চোখে সেভাবে পরিষ্কার দেখতে পায়নি সে। চিৎকার করে কাঁদতে থাকলো নাতবউ। ওদের বংশধর আর নেই। আমি ঘাবড়ে গেলাম এই কথা শুনে। অথচ মহিলার মুখে দেখলাম অদ্ভুত হাসি। এরকম কথা বলে আবার কেউ হাসতে পারে নাকি? ভাবলাম এই বৃদ্ধা বোধহয় বদ্ধ উন্মাদ। তা না হলে এমন পরিস্থিতিতে সেখানে আমার মতো অবিশ্বাসীর ভয় করছে, আর সেখানে উনি হাসছেন কিভাবে? তারপর পুলিশকে খবর দেয়া হলো। গ্রামে পুলিশ আসলো। পুলিশের কথায় কামালির কবর খোঁড়ার নির্দেশ দেওয়া হলো। কবর খুঁড়ে সেখানে সবাই দেখতে পেল কোনো লাশ নেই, কোথাও কোনো লাশ পাওয়া যায়নি। এরপরেও নাকি কামালিকে দেখা গেছে। গ্রামের অনেকেই দেখেছেন তাকে। কামালি ততদিন যাবে না যতদিন না তার দেওয়া অভিশাপ সম্পূর্ণ হচ্ছে, যতদিন এই গ্রামের একটি বাচ্চাও জীবিত থাকবে ততদিন সেও থাকবে এখানে প্রতিশোধ নেবার জন্য। আপনি তো বোধহয় আমার কোনো কথাই বিশ্বাস করেননি। জানি আপনার বিশ্বাস হবে না। আপনি বরং গ্রামে যান, সেখানে গিয়েই সব জানতে পারবেন। আমি বিদ্যার দিকে তাকিয়ে বললাম, আপনার কথায় আমার বিশ্বাস হয়নি। আপনি বরং আরও 100 টাকা রাখুন, ভালো কাপড় কিনে গায়ে দেবেন। আমার ট্রেন আসছে, আমি বরং উঠি। আপনি সাবধানে থাকবেন। এই বলে টাকাটা আমি বিদ্যার হাতে গুঁজে দিলাম। আমার দিকে একটা বিকট হাসি হেসে উনি বললেন, সুতির কাপড়ের শখ আমার আর নেই। এখন শুধু অবহেলায় আত্মাটার ঘুরে বেড়ানোর দিন। আমি কথাটার মানে বুঝলাম না। স্টেশনে তখন আগের থেকে ভিড় জমেছে। ট্রেন আসছে তাই হয়তো লোকের ভিড়। বৃদ্ধা আমার হাত থেকে টাকাটা নিল, তারপর ধীর পায়ে মিশে গেল ভিড়ের মাঝে। এমন সময় ট্রেন চলে এসেছে। আমি ব্যাগ ট্যাগ তুলে নিলাম। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে নারী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার আর পুরুষ কণ্ঠের চেঁচামেচিতে কেঁপে উঠল প্ল্যাটফর্ম। আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম। কাছাকাছি গিয়ে শুনলাম একটা 4 বছরের বাচ্চাকে নাকি ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে। ছেলেটি কাটা পড়েছে সদ্য। চোখের সামনেই দেখলাম লাইনের উপরে দলা হয়ে পড়ে রয়েছে তার দেহটি, রক্তারক্তি। চোখ মুখ আর কিছুই চেনা যাচ্ছে না। ছেলেটির মা বাবা পাগলের মতো ছটফট করে কাঁদছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। বাচ্চাটা নাকি মা বাবার সাথে দাদার বাড়ি স্বজনপুর গ্রামে যাচ্ছিল। কয়েকজন লোক বলে উঠল যে তারা এক কানা বৃদ্ধা মহিলাকে দেখেছে বাচ্চাটাকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলতে। তারপর নাকি মহিলা উধাও হয়ে গিয়েছিল। সারা স্টেশন খুঁজেও আর সেই মহিলাকে পাওয়া যায়নি। লোকগুলোর কথা শুনে আমি খুবই চমকে গেলাম, কারণ ওই কানা মহিলার সম্পর্কে যা বলেছে, একটু আগে আমার সামনে যে মহিলাটি আমার সাথে কথা বলছিল বা আমাকে যে গল্পটি শুনিয়েছিল, তার চেহারার সাথে একেবারেই মিলে যায়। যার কথাগুলো এতক্ষণ আমার বানানো গল্প মনে হয়েছিল, সেই মহিলার বলা গল্পে আমার কোনো বিশ্বাস ছিল না। হয়তো সেই বিশ্বাসকে ফিরিয়ে আনার জন্যই এই ঘটনা। আজও জানি না আমি সেদিন যা ঘটেছে সেটা সত্যি ছিল নাকি মিথ্যা। চোখের সামনে সে দাঁড়িয়েছিল, সেই কি তবে সেই বাচ্চা ছেলেটির খুনি, নাকি অন্য কেউ? দিনে দুপুরে কি এরকম ঘটনা ঘটা সম্ভব? আপনাদের কি মনে হয়, এসব জিনিস কি সত্যিই আছে?